প্রসেনজিৎ, সেই পয়েন্টটা আমি তুলতে চাইছি সংক্ষেপে, তুমি যদি বলো আবিদ সাহেবের কাছে কি শেষ করব। এই যে বঞ্চনা, ইচ্ছাকৃত রাজনৈতিক ভাবনা প্রসূত বঞ্চনা, এটার বিরুদ্ধে তো আমি দুটো পথ দেখি। একটা হচ্ছে আইনের পথ, মামলা করা, যেমন তোমরা গিয়েছো। স্বাভাবিকভাবে যারা বঞ্চিত তারা ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে যাওয়ার তাদের ক্ষমতা নেই, তারা সেই জন্যই তো তারা বঞ্চিত পীড়িত সমাজে পিছিয়ে পড়া ছিল, সেই জন্যই তো তাদের সাহায্য দরকার, তারা ব্যক্তিগতভাবে যেতে পারেন না। প্রতিকার তো দুটো পথে, একটা আইনের পথে আদালতে গিয়ে, আর দ্বিতীয়টা হচ্ছে রাজনীতির পথে রাস্তায় নেমে আন্দোলনে। কোনোটাই তো খুব প্রবল ভাবে আমি আমার চোখে পড়ছে না। না সেখানে সম্পর্কে তোমার কি বক্তব্য? না সেটা নিয়ে আমি আমি এটা এটা মানে আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, অবশ্যই ওটাই শেষ রাস্তা। কিন্তু দেখুন, দেশের আমরা তো সংবিধান মেনে চলার কথা বলি, এবং দেশের সমস্ত রাজনৈতিক দলই সংবিধান মেনে চলার কথা বলে। এবং আমরা ওই জন্য বারে বারে বলছি, সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়, বিশেষত এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায় আমাদের একেবারেই খুব দুর্ভাগ্যজনক রায় বলেই আমাদের মনে হয়েছে। এবং বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা প্রথমেই সুপ্রিম কোর্টে স্টে করে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করেনি। এটা হতে দিয়েছে, হয়ে এখন এতগুলো লোক ফাঁকে পড়েছে, এখন ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, ট্রাইব্যুনালেও কাজ করছে না, তাহলে সুপ্রিম কোর্টও তো অসহায় হয়ে যাচ্ছে, আর সমস্যা তো শুরু হচ্ছে না। সুতরাং এগুলো কোনোটাই ন্যায় বিচার নয়। কিন্তু তাও আমি বলবো যে সুপ্রিম কোর্টের ওপর আস্থা যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে তো দেশের সংবিধান এবং গণতন্ত্রের উপরেই আস্থা হারিয়ে ফেলতে হয়। আমি আস্থা হারানোর কথা বলছি, আমি আস্থা রেখেই বলছি সমান্তরাল ভাবে দাবি আদায়ের জন্য রাজনৈতিক পথ থাকবে, আন্দোলন থাকবে। না সেটা যদি সুপ্রিম কোর্ট, না সেটা দেখা যাবে। আজকে সুপ্রিম কোর্ট তো ক্রিয়েট কারণ এই ট্রাইব্যুনাল ব্যাপারটাই আমাদের দেশের আজ অব্দি কোনো রাজ্যে এরকম এসআইআর এর ট্রাইব্যুনাল হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে। এটা তো বুঝতে হবে কেন, কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি আর কোথাও হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে, এই পরিমাণে হয়েছে। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হলো, কারণ এই রাজ্যেই এই শয়তানিটা বিজেপি করছে, যে এখানে লক্ষ লক্ষ মাস আগে অন্য রাজ্যে হয়, সেগুলো ইন্ডিভিজুয়াল কেসেস হয়, যে বাংলাদেশি দাগিয়ে দেয়, তারপর সেটা প্রমাণ হয় যে সে বাংলাদেশি নয়, এখানকার পরিবারের লোকজন দেখায় হ্যানত্যান। এখানে লক্ষ লক্ষ মানুষকে তারা বাংলাদেশি বলছে। এটা কোনো হতে পারে নাকি যে আমাদের রাজ্যে হচ্ছে 25 লক্ষ 30 লক্ষ এখানে বাংলাদেশি মুসলমান আছে আমাদের রাজ্যে? এটা বিশ্বাসযোগ্য কথা হলো? এবং এই মিথ্যাচারটা কেন কেন লোকে এখনো সহ্য করে যাচ্ছে? মানুষ তা সত্ত্বেও এদেরকে ভোট দিচ্ছে, তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে একটা ওদের মুখের ওপরে একটা সপাটে জবাব দিয়ে দিচ্ছে না, সেটা আমাদের সকলেরই প্রশ্ন। কারণ এই পুরো ব্যাপারটা একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। যারা বলছে মিথ্যা কথাটা তারা খুব ভালো মতো জানে, মুখ্যমন্ত্রী ইনক্লুডেড, যে সে মিথ্যাচার করছে। তাও তারা এটা করছে, একটা পলিটিক্যাল ডিজাইন নিয়ে করছে, একটা সাম্প্রদায়িক মেরুকরণ করার জন্য সে করে যাচ্ছে, সরকারি পয়সা বাঁচানোর জন্য সে করছে। এই লোকগুলোকে বাদ দিয়ে দিলে আর তাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিতে হচ্ছে না, আমার পয়সা পাচ্ছে। তো যাই জন্য এই মোটিভেশনগুলোর বিরুদ্ধে আমি আপনাকে এটা বলতে চাই যে সুপ্রিম কোর্টের থেকে ন্যায় বিচার যদি না পাওয়া যায়, আমরা চাই যে ওভাবেই পাওয়া যাক, কিন্তু না যদি পাওয়া যায়, তাহলে অচিরেই এখানে কিন্তু সেটা কোনো রাজনৈতিক দলের জন্য তখন আর কেউ অপেক্ষা করবে না, এখানে জনগণ কিন্তু রাস্তায় নামবে। এখানে জনগণ রাস্তায় নামবে, এবং তখন এই সরকার কোথায় থাকে তখন সেটাও আমরা দেখতে চাই। তুমি এখানকার নাগরিকদেরকে তুমি বাংলাদেশি বানিয়ে তাদের তুমি করে অধিকার কেড়ে নেবে, আর লোকে এখানে মুখ বুঝে দেখবে, সহ্য করবে, সেটা আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের সেই ট্র্যাডিশন। এখানে মানুষ নিজের অধিকার নিয়ে লড়াই করতে জানে, এবং আগামী দিনে সেই লড়াই হবে, যখন হবে তখন বুঝবে, তখন সুপ্রিম কোর্টও বুঝবে কত ধানে কত চাল হয়। এগুলো মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কি তার পরিণতিটা হয়, সেটা সুপ্রিম কোর্টও বুঝবে, সেটা রাজ্য সরকারও টের পাবে। এটুকুই আমার কাছে যাবো। এই প্রশ্নটা দিয়ে আমরা শেষ করবো আর কি, যে এই যে অধিকার হরণ করা হচ্ছে, রেশন কার্ড হবে না, লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না, তার কারণ ভোটার লিস্টে নাম নেই, এর প্রতিকার আদালতে পাওয়া সম্ভব বলে কি আপনি মনে করেন? যদি হয় ভালো, না হলে কি পথ? সুপ্রিম কোর্ট যেটা এখন যা আমার মনে হচ্ছে, সুপ্রিম কোর্ট নিজের ট্র্যাপে নিজে পড়ে গেছে। এবার এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা প্রসেনজিৎ বাবু বললেন, যে আস্থা তো রাখতেই হয়, অবশ্যই সবারই আস্থা আছে, ভোটারদেরও আছে। ইন্ডিভিজুয়াল কেসও যারা যাচ্ছে তারাও কিন্তু হাইকোর্টে একটা কেস করছে যে আমার এখনো ডিসপোজ হয়নি। তো হাইকোর্ট, আমি অনেকগুলো অর্ডার দেখেছি হাইকোর্ট কিছু তো করতে পারে না,
ট্রাইব্যুনালকে একটা রিকোয়েস্ট করছে যে 3 মাসের মধ্যে এটা ডিসপোজ করে দাও। এর বেশি তো আর কিছু করতে পারে না, হাইকোর্টের এখতিয়ারের বাইরে। এটা সুপ্রিম কোর্টকেই ঠিক করতে হবে, এবং মানুষের আস্থা এখনো সুপ্রিম কোর্টের ওপরে আছে যে সুপ্রিম কোর্ট এই সামনে 25 তারিখে যখন ডেটাটা ওর কাছে প্লেস হবে, তখন যদি কেউ রিজনেবল মাইন্ড নিয়ে ওইটাকে দেখে ওই ডেটাটাকে, তাহলে দেখা যাবে 0.01%, 0.1%-এর বেশি এখনো ডিসপোজ হয়নি। যেটা হাইকোর্ট অবজার্ভ করেছে যে হ্যাঁ ঠিকই, এটা পুরোটা ডিসপোজ করতে যে রেটে চলছে 21 বছর সময় লাগে। তাহলে কি 21 বছর এই 34 লক্ষ লোক এরা কি বেনিফিটস শুধু নেওয়া নয়, এখন কি হচ্ছে, ধরুন আমি আমার একটা জমি কিনবো, আমাকে রেজিস্ট্রি অফিসে ভোটার কার্ড চাইছে, মানে তার সফটওয়্যারটাকে ওইভাবে তৈরি করে দেওয়া হয়েছে যে ওইখানে বায়ার আর সেলার দুজনের কিন্তু ভোটার আইডি কার্ডটা আগে দিয়ে চেক করছে যে হ্যাঁ ভোটার লিস্টে নাম আছে কিনা। যখন দেখছে যে ভোটার লিস্টে নাম নেই, তাহলে জমি কেনা বেচা হচ্ছে না। সিমিলারলি যে কোনো একজন মোটরসাইকেল কিনতে গেছে, মোটরসাইকেল কিনতে সে নিজের পয়সায় মোটরসাইকেল কিনবে, তাকে বলছে ভোটার কার্ড দাও, তার ভোটার কার্ড না থাকলে সে মোটরসাইকেল কিনতে পারবে না, সে 4 চাকা গাড়ি কিনতে পারবে না, নানা রকম। তারপর পাসপোর্ট হচ্ছে না। হ্যাঁ, এগুলো সবগুলোই তো বেআইনি, তো আইন থাকতে পারে না, পুরোপুরি বেআইনি। এবার যাদের সামর্থ্য আছে, যাদের একটু সাপোর্ট সিস্টেম স্ট্রং আছে, তারা এই যে ছেলেটার কথা বললাম, ইডব্লিউএস সার্টিফিকেট পাচ্ছিল না, সে নিটে কোয়ালিফাই করে গেছে, সে মেডিকেলে গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাবে যদি ওই সার্টিফিকেটটা পেয়ে যায়, ওই র্যাঙ্ক ছিল। এবার ওকে এসডিও সার্টিফিকেট দিচ্ছে না, বলছে এসআইআর এ তোমার বাবার নাম নেই, তোমার মায়ের নাম নেই, তোমার নাম নেই, সেই জন্য ইডব্লিউএস সার্টিফিকেট হবে না। সে বেচারা হাইকোর্টে গেছে, যাই হোক, হাইকোর্ট ইন অল ইটস গুড উইজডম হাইকোর্ট অর্ডার করেছে এসডিও কে সার্টিফিকেট ইস্যু করে দিই। কিন্তু প্রত্যেক লোকের ক্ষেত্রে তো হাইকোর্ট যাওয়া, 34 লক্ষ লোকের কাছে তো হাইকোর্ট যাওয়া, সুপ্রিম কোর্ট যাওয়া সম্ভব নয়, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এটা সুপ্রিম কোর্টকেই কনসাস হতে হবে, এবং ওই রিপোর্ট যেটা 25 তারিখে প্রেজেন্ট হবে, যে ডেটা, সেটা দেখে সুপ্রিম কোর্টের চোখ খুলে যাওয়া উচিত যে এই রেটে চললে দেশের 34 লক্ষ, মানে একটা দেশ কোথায়, একটা রাজ্যের 34 লক্ষ মানুষ একটা হ্যাঙ্গিং অবস্থায় পড়ে আছে, সে নিজের অ্যাক্টিভিটি গুলো করতে পারছে না। এটা শুধু ভোট দেওয়ার ব্যাপার নয়, এর সঙ্গে রাজ্য সরকার অনেক জিনিসকে যুক্ত করে দিয়েছে, বেআইনি ভাবে যুক্ত করে। এটা তো একটা বেনিফিট পাওয়া বা একটা পাসপোর্ট করা বা এটা করা, পাসপোর্টটা আমি ভুলে গেলাম, পাসপোর্ট আর কটা লোক করে, কিন্তু এই যে ধরুন নিট পরীক্ষা দিচ্ছে, কেউ অ্যাডমিশন নিচ্ছে, কেউ মোটরসাইকেল কিনছে, কেউ জমি কিনছে, জমি কেনা বেচা তো গ্রামের দিকে সবসময় চলে, এইগুলো সব বন্ধ হয়ে গেছে। এইটা বেশি বেশি বেদনাদায়ক হয়ে গেছে। এখানে তো যে প্রতি পদে পদে সাধারণ মানুষের নিত্যদিনের অধিকার হরণ করা হচ্ছে, এটা হচ্ছে আসল জিনিস, এবং তার নাগরিক হিসেবে তার অধিকার হরণ করা হচ্ছে। কেন? ওই সামান্য কি ওর নামের একটু বানান ভুল ছিল, বাস এইটুকু, এছাড়া তো আর কিছু ছিল না। বেশিরভাগ ওই নামের বানান ভুল, ওই যিনি বললেন বিয়ের আগে যেটা প্রসাদ স্পষ্ট করে বলেছেন, আসল কারণটা নামের বানানে ভুল নয়, লক্ষ লক্ষ পাবেন।